আসসালামু আলাইকুম। সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন, দেখতে কোনো সমস্যা হচ্ছে না। আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফিনান্স এবং ব্যাংকিং এর মূলধন আয় ব্যয় প্রাক্কলন অধ্যায়। এর আগে আমরা পাঠ শিরোনাম নির্ণয় করেছি বা বের করেছি। এই পর্যায়ে আমরা তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমার ক্লাস অনলাইনে দেখছেন, বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ব্যবসা শিক্ষার শাখার, তারা যদি চান, ইচ্ছা করলে আমার জুম আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের ক্লাস টাইমে সরাসরি প্রশ্ন করতে পারে। ব্যবসা শিক্ষা শাখার নবম দশম শিক্ষার্থীদের যে কোনো প্রশ্ন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আজকে আমরা পেব্যাক সময় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অধ্যায়টির নাম হচ্ছে মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং, বা আমরা যদি বলি মূলধন আয় ব্যয় প্রাক্কলন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেব্যাক সময় নির্ণয়। তো পেব্যাক সময় নির্ণয় করার জন্য আজকে যে পার্টটি আছে, এই পার্ট থেকে আমরা যেটা শিখবো, প্রথমত পেব্যাক সময় কি এটা আমরা বলতে পারবো। তারপর হচ্ছে পেব্যাক সময় নির্ণয় করতে পারবো এবং বিশ্লেষণ করতে পারবো। এছাড়া যেটা করতে আমরা সক্ষম হব সেটি হচ্ছে একাধিক যদি প্রকল্প থাকে আমাদের কাছে, একাধিক প্রকল্প থাকলে আমরা সেই একাধিক প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য, সেই অধিক গ্রহণযোগ্য প্রকল্পটিকে নির্বাচন করতে পারবো। প্রথমে আমরা জেনে নিই পেব্যাক সময় জিনিসটা কি। বিনিয়োগ প্রস্তাব মূল্যায়নের জন্য পেব্যাক সময় পদ্ধতি একটি সহজ এবং জনপ্রিয় পদ্ধতি। ব্যবসা বা প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কতদিনে ফেরত আসবে তা পেব্যাক সময় পদ্ধতি নির্দেশ করে। ব্যবসা বা প্রকল্প হতে আগত আন্ত প্রবাহ অনেক সময় কি হচ্ছে নাও হতে পারে, সেক্ষেত্রে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ব্যবহার করে পেব্যাক সময় নির্ণয় করা হয়। এটা হচ্ছে মোটামুটি বইয়ের ভাষা। এখন যদি আমি একটু বলি আপনাদের, সেটা হচ্ছে আপনি একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান। এখন কত দিনের মধ্যে আপনার ব্যবসায় খরচগুলো অতিবাহিত করার পরে, মানে ব্যয়গুলো দেওয়ার পরে আপনার বিনিয়োগকৃত অর্থটা আপনার হাতে ফেরত আসবে, সেটা জানার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটাকে হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি বলা হয়। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে আমরা মূলত যেটা জানবো সেটা হচ্ছে আমার বা আপনার বিনিয়োগ করা টাকাটা কতদিনে প্রতিষ্ঠানের খরচ ব্যয় করার পরে আমাদের হাতে আবার সম্পূর্ণ অর্থটা ফেরত আসবে। এখানে মূলত লাভ বিবেচনা করা হয় না, ঠিক আছে। এখানে যেটা করা হয় যে আমার কাছে কত টাকা ব্যয় নির্বাহ করার পরে আছে সেটা। এখন এখানে একটা জিনিস আছে, সেটা হলো সিদ্ধান্ত নীতি। সিদ্ধান্ত নীতি আমরা দেখি। সিদ্ধান্ত নীতি হচ্ছে কি, যদি একাধিক প্রকল্প থাকে, একের অধিক প্রকল্প থাকে, তাহলে যে প্রকল্পের পেব্যাক সময় যত কম হবে সেই প্রকল্পটিকে আমরা গ্রহণ করব। অর্থাৎ ধরেন একটা প্রকল্পে 2 বছরের পরে ফেরত আসবে, আর একটা প্রকল্পে 3 বছর পরে আসবে। আমরা অবভিয়াসলি যেই প্রকল্পে আমাদের কাছে আমাদের বিনিয়োগকৃত টাকাটা ফেরত চলে আসবে সেটাই আমরা গ্রহণ করব। এটা হচ্ছে পেব্যাক সময়ের সিদ্ধান্ত নীতি। আবার আরেকটা জিনিসটা থাকে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রকল্পে কি হচ্ছে একটা আয়ুষ্কাল থাকে, হ্যাঁ, যে এই জিনিসটা 10 বছর বা 5 বছর থাকে। আমরা যেহেতু প্রকল্প নিয়ে আলোচনা করছি, সেহেতু ব্যবসায়িক জিনিস, প্রকল্প এক জিনিস। যেমন আপনি রমজানকে উপলক্ষে কোনো ব্যবসা করলে সেটা একটা প্রকল্প হবে। এরকম কোনো প্রকল্প যদি আপনি নেন খণ্ডকালীন, সেই প্রকল্পের যে আয়ুষ্কাল থাকবে তার মধ্যে যদি আপনার টাকাটা ফেরত আসে তাহলে সেটা আমি গ্রহণ করব। যদি প্রকল্পের মেয়াদ থেকে বেশি হয় সেটা আমরা বর্জন করব। এটা হচ্ছে মোটামুটি কথা। এখন বলেন, এতটুকু বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে একটু বলেন। এনিওয়ান? এতটুকু বুঝতে যদি কারো সমস্যা থাকে আমাকে একটু জানান, আমি প্রশ্ন উত্তর দেব এখান থেকে। ওকে, আশা করি প্রশ্নের উত্তর নাই, আপনারা হয়তো জয়েন করে চলে গেছেন। আচ্ছা, এখন আমরা আসি যে পেব্যাক সময় কিভাবে নির্ণয় করা হয়। বইতে দেওয়া আছে পেব্যাক সময় হচ্ছে কি, বিনিয়োগকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ডিভাইড করতে হয় বা ভাগ করতে হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন হচ্ছে একটি প্রকল্পের হচ্ছে বিনিয়োগ করেছেন 15,000 টাকা, আর বাৎসরিক হিসাবে প্রতি বছর হচ্ছে 5,000 টাকা করে আপনার কাছে ফেরত আসতেছে, তাহলে এই প্রকল্পে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রকল্প থেকে টাকা ফেরত আসতে আমাদের সময় লাগবে হচ্ছে 3 বছর। এখন এত সহজ তো দেওয়া থাকবে না, আপনাকে একটু ঘুরাইয়া দেব। যেমন একটা অঙ্ক যদি আমরা করি, এখানে দেওয়া আছে, যেমন কি আছে একটি প্রকল্প, এই প্রকল্পের নিট মুনাফা তো আমরা এর আগে আলোচনা করেছিলাম যে প্রতিষ্ঠানের যাবতীয় খরচ এবং সরকারের
কর প্রদান করার পরে যে টাকার উপরে শুধুমাত্র এবং একমাত্র বা আমরা যদি বলি কেবলমাত্র মালিকের অধিকার থাকে সেটাকে আমরা বলবো নেট মুনাফা। অর্থাৎ এখানে আর কারো কোনো অংশ অবশিষ্ট নাই। তাহলে সেই নেট মুনাফা প্রথম বছরে হচ্ছে কত? 36.7 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে হচ্ছে 16.6 লক্ষ টাকা এবং তৃতীয় বছর হচ্ছে 13.3 লক্ষ টাকা। এটা কি ক্ষতি হয়েছে, ঋণাত্মক দেখাচ্ছে। এবং কি দেওয়া আছে? বাৎসরিক অবচয় 33.3 তাহলে এইভাবে প্রতি বছর কি আছে? একটা প্রকল্পের অবচয় দেওয়া আছে। আর আপনারা জানেন যে অবচয়ের তহবিলের উপরে কিন্তু সরকারকে কোনো কি বলা হয়, এটাকে কর প্রদান করতে হয় না, কারণ এটা করের রেওয়াজ যোগ্য, মানে করের আওতাভুক্ত। এটা কারণ হচ্ছে একটা সম্পদ কিনে আপনি ব্যবহার করার পরে ক্ষয়প্রাপ্ত হবে, সে সম্পত্তি আপনি পুনরায় ব্যবহার করতে হলে বা যদি আপনি প্রতিস্থাপন করেন তাহলে আপনার টাকা ব্যয় করতে হবে। তো আপনি তাৎক্ষণিক এই টাকা পাবেন কোথায়? এই জন্য কি হচ্ছে, বাৎসরিক একটা পার্সেন্টেজ অবচয়ের জন্য অবচয় খাতে রেখে দেওয়া হয়, যেন পরবর্তীতে এই সম্পত্তি ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এই অবচয়ের টাকা দিয়ে পুনরায় নতুন একটা সম্পত্তি ওই জায়গায় স্থাপন করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু অবচয়ের টাকাটা প্রতিষ্ঠানে ফেরত থাকতেছে একটা ফান্ডে, তাহলে এই প্রকল্পে আমরা দেখতে পাচ্ছি যে তার আন্তঃপ্রবাহ হচ্ছে কত? 70 লক্ষ টাকা তার আন্তঃপ্রবাহ হয়েছে। দ্বিতীয় বছরে 50 লক্ষ টাকা আন্তঃপ্রবাহ হয়েছে এবং তৃতীয় বছরে হচ্ছে কত? 20 লক্ষ টাকা আন্তঃপ্রবাহ হয়েছে। যেহেতু অবসরের টাকাটা রিফান্ড মানে অন্য অন্য জায়গায় কি করতে হবে? সম্পত্তি ক্রয় করতে হবে। তাহলে এই আমি যদি কোনো যন্ত্রপাতি খাতে ব্যয় করি, তাহলে যন্ত্রপাতি খাতে আমি অবশ্যই বাবদ যে সম্পদ রেখেছি সেই সম্পদ দিয়ে পুনরায় আরেকটা ওইরকম সম্পত্তি মেয়াদ শেষে কিনতে পারবে। তাহলে এটা কিন্তু মালিকের কাছে ফেরত আসতেছে। এটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। এবার আসেন তারপরে আমরা ক্রমোদ্দীত করবো। এই সম্পর্কে আপনারা অনেক বেশি পরিচিত। আপনারা সেই পিএসসি যখন দিয়েছেন, সরি প্রাইমারি স্কুল সার্টিফিকেট পিএসসি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আপনারা যখন প্রাথমিকের সমাপনী পরীক্ষা দিয়েছিলেন তখন আপনারা পরিসংখ্যান নামে আপনাদের একটা অধ্যায় ছিল এবং পরবর্তীতে আপনারা কিন্তু প্রতি ক্লাসে এটা পেয়েছেন। অষ্টম শ্রেণীতে আপনারা পেয়েছেন, আপনাদের নবম দশম শ্রেণীতেও সেই পরিসংখ্যান আছে বীজগণিতের। তো এই পরিসংখ্যানের সাথে আপনারা মোটামুটি পরিচিত। সেটা হচ্ছে কি ক্রমোদ্দীত করা হয়, তবে পার্থক্য হচ্ছে ওখানে 1 থেকে শুরু করতে হয় আর এখানে হচ্ছে কত? 0 দিয়ে শুরু করতে হয়। অর্থাৎ প্রথম বছরে যখন আপনি প্রকল্পে বিনিয়োগ করেছিলেন তখন আপনার কাছ থেকে 100 লক্ষ টাকা মানে হচ্ছে 1 কোটি টাকা কিন্তু সম্পূর্ণটাই মাইনাস হয়ে চলে গেছে। তাহলে আপনাকে তুলতে হবে কত? এই 100 লক্ষ টাকা মানে 1 কোটি টাকা তুলতে হবে। যেহেতু আমরা লক্ষ টাকা হিসাব করছি এইজন্য আমি লক্ষ টাকা বলছি, কোটি টাকা বলছি না। তাহলে এখন দেখেন প্রথম বছরে আপনার নগদ আন্তঃপ্রবাহ হয়েছে 70 লক্ষ টাকা। তাহলে আপনাকে কি করতে হবে? আরো তুলতে হবে 30 লক্ষ টাকা। মানে আপনার এই প্রকল্পে আরো 30 লক্ষ টাকা আপনাকে হচ্ছে টাকা এখনো মানে এটা কি হয়েছে? যুক্ত আছে। দ্বিতীয় বছরে 50 লক্ষ টাকা আপনার কিছু উপার্জিত হয়েছে। হ্যাঁ, মানে নগদ আন্তঃপ্রবাহ। সেক্ষেত্রে কি হচ্ছে? আপনার এই 100 কোটি টাকা মানে সরি 1 কোটি টাকা বা 100 লক্ষ টাকা আপনার কাছে কি হচ্ছে? ফেরত আসছে এবং উপরন্তু আবার 20 লক্ষ টাকা কি হচ্ছে? লাভ হয়েছে। তৃতীয় বছরে আপনার কাছে নগদ আন্তঃপ্রবাহ হয়েছে 20 লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনার এই প্রকল্প বাবদ টোটাল উদ্বৃত্ত হয়েছে কত? 40 লক্ষ টাকা। মানে 100 লক্ষ টাকা আপনার কাছে ফেরত এসে আরো 40 লক্ষ টাকা আপনার কাছে অতিরিক্ত আছে। এখন আমরা এটা জানবো না, আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে একটা প্রকল্পে বিনিয়োগ করার ফলে আমি মূলত এই প্রকল্প থেকে কত দিনে টাকা ফেরত আসছে, কত টাকা উদ্বৃত্ত থাকবে সেটা আমার দেখার বিষয়। দেখার বিষয় হচ্ছে কত দিনে আমার টাকাটা ফেরত আসবে। এর জন্য পরবর্তী যে স্টেপটা আছে 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ হচ্ছে যেটা করব পেব্যাক সময় হচ্ছে এখানে দেখব যে প্রথম দ্বিতীয় বছরে আমাদের লাভ হয়েছে মানে কোনো ঋণাত্মক নাই। তাহলে আমরা তার আগের বছরে সম্পূর্ণ বছরটা আমরা ব্যবসা পরিচালনা করতে হবে। তাহলে আমরা লিখব প্রথমে 1 বছর। তারপর দ্বিতীয় বছরে এসে দেখব আমার ঋণাত্মক ছিল 30 লক্ষ টাকা এবং আমার এই বছরে এসে মানে আন্তঃপ্রবাহ হয়েছে 50 লক্ষ টাকা। তাহলে আমরা কি করব? যে বছর পর্যন্ত লস ছিল সেই বছরের যে টাকা তুলতে হবে সেটা লিখবো উপরে এবং পরবর্তী বছরের লাভ যে বছরে হয়েছিল টাকাও মানে আমার টাকা ফেরত আসার পরে যেটা অতিরিক্ত এসেছে সেটা হচ্ছে লিখবো নিচে লিখবো। এরপরে 30 কে 50 দিয়ে ভাগ করব, তাহলে কত? 0.06 আসলো, সরি 0.6 আসলো। এখন আমরা দেখলাম যে 1 বছর 1.6 বছর মানে হচ্ছে 6 মাস পার হয়ে আরো কিছুটা বেশি লাগবে, 7-8 মাস লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের পেব্যাক সময়। এখন দেখেন এখানে একটা জিনিস যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে বাৎসরিক অবচয় যেহেতু এই প্রকল্পে বলে দেওয়া আছে, যদি না বলে দেওয়া থাকতো আমাদেরকে বের করে নিতে হইতো
যেহেতু এই প্রকল্পের বিনিয়োগের পরিমাণ হচ্ছে 1 কোটি টাকা বা 100 লক্ষ টাকা, সেহেতু আমরা লিখব কি বাৎসরিক অপচয়কে সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ একটা সম্পত্তি ব্যবহার করতে করতে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, যদিও আমি ব্যবহার করতে পারছি না, কিন্তু যদি কাঠের জিনিস ধরি তাহলে সেটাকে আমি লাকড়ি হিসাবে বিক্রি করতে পারবো, যদি যন্ত্রপাতি ধরি তাহলে লোহা হিসাবে বিক্রি করতে পারবো। অর্থাৎ একটা সম্পত্তি ব্যবহারের অযোগ্য হয়ে গেলেও অন্য কোনো কাজে এটাকে ব্যবহার করা যাবে বা বিক্রি করে যে টাকাটা পাওয়া যায় সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আমি আপনাদের জন্য আবার রিপিট করছি, কোন সম্পত্তি ব্যবহার করতে করতে যদি অযোগ্য হয়ে যায় কিন্তু তার যে স্ট্রাকচার থাকে এটাকে অন্য কোথাও বিক্রি করা যায়, ঠিক আছে? এই যে বিক্রি করে আপনি কিছু টাকা উপার্জন করতে পারছেন সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ ভাঙ্গারি দোকানে যদি বিক্রি করেন তাহলে যে টাকাটা পাবেন সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। একবারে মানে খাস বাংলা ভাষা যেটা বলে কটকটিয়ালার কাছে বিক্রি করে দিন। তারপর হচ্ছে কি প্রকল্পের যে আয়ুষ্কাল থাকবে 5 বছর বা আপনার যে প্রকল্পের যে মেয়াদ থাকবে সেই মেয়াদ দিয়ে ভাগ দিবেন। আমাদের এই প্রকল্পের মেয়াদ দেওয়া আছে কত? এখানে আমরা 3 বছর দিয়ে করেছি। আপনি চাইলে অন্য কোনো বছর দিয়ে করতে পারেন। কোনো আপত্তি নেই। ঠিক আছে? এটা আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য করলাম। আমি ধরে রাখলাম যে আমার প্রকল্পের বিনিয়োগ হচ্ছে 1,20,000 টাকা। এখান থেকে বিক্রি করে কোনো কিছু পাবো না। উই খাই ফেলবে, ঠিক আছে? বা একবার জং ধরে ভেঙে ভেঙে পড়ে যাবে। তাহলে এটাকে আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ দেব। এভাবে আপনারা বের করবেন। আর এটা হচ্ছে 1 লক্ষ টাকা 100 কোটি টাকা 1 কোটি টাকাকে আমরা 3 দিয়ে ভাগ করেছি 33.33 আসছে পুনঃপুনিক। আমরা এটাকে 33.3 ধরেছি রাউন্ড ফিগার করে। আপনারা চাইলে পুনঃপুনিক ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। 2 দশমিক স্থান বা 3 দশমিক স্থান দিতে পারেন। এবার আসি আমরা এটাকে একটু মূল্যায়ন করি। আপনারা একটু আমার সাথে রেসপন্স করবেন। কারণ হচ্ছে ক্লাসটা যেমন আমার, ক্লাসটা কিন্তু আপনাদের। আপনারা বুঝে নিতে হবে আর আমার কাছ থেকে বুঝে নিতে হবে। না হলে এইটা সার্থক হবে না। এখন আপনারা একটু আনমিউট করে আমাকে বলেন ফেবেক সময় কি? বলেন দেখি একজন। আমাদের ক্লাস কিন্তু লাইভ হচ্ছে, ফেসবুকে লাইভ হচ্ছে, মানুষজন দেখছে। তাহলে আপনাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা জন্মাবে যে আপনারা রেসপন্স করেন। বলেন তাহিনা, বলো দেখি পেব্যাক সময় কি? সবাই আনমিউট করো। নেহা বলো দেখি, নেহা তোমরা কি ক্লাসে আসো? আমার তো মনে হচ্ছে এনিওয়ান কেউ কি শুনছো আমার কথা? জি স্যার। হ্যাঁ বলেন ফেব্রিক সময় কি? ধন্যবাদ। বাংলা ভাষায় বলেন, খাঁটি বাংলা ভাষায়, কোনো ইয়া লাগবে না, উপসংহার লাগবে না, ডাইরেক্ট বলেন ফেব্রিক সময় কি? আখি নাই। হ্যাঁ আখি বলো ফেব্রিক সময় কি? তাহিনা স্যার ভুলে গেছি। ভুলে গেছেন? ফেব্রিক হচ্ছে একটি প্রকল্পে বিনিয়োগ করলে কতদিনে টাকাটা ফেরত আসবে, বিনিয়োগের টাকাটা ফেরত আসবে সেটা জানার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটা ফেব্রিক সময় পদ্ধতি। আর এটা মানে কতদিনে টাকাটা ফেরত আসবে এটা জানার জন্য, এটা যে জানবো এটা হচ্ছে ফেব্রিক, মানে টাকাটা কবে ব্যাক করবে আমার কাছে সেটাই হচ্ছে ফেব্রিক। ফেব্রিক নির্ণয়ের সূত্রটা বলেন দেখি। জানা নেই। বিনিয়োগ ডিভাইড বাই বাৎসরিক নিট আন্তঃপ্রবাহ। আচ্ছা সূত্র আপনাদের কাছে জিজ্ঞাসা করে লাভ নাই, কিছু বলার নেই, আমার কাজ আমি করি। আচ্ছা এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা অঙ্ক করে দেখাবো, এতক্ষণ যেটা থিওরিক্যাল ছিল। মিস্টার শাহিন লতা কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি উক্ত কোম্পানির একটি প্রকল্পে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করছেন। প্রকল্পটির প্রাথমিক বিনিয়োগ হচ্ছে কত 1,20,000 টাকা। এর আয়ুষ্কাল ছিল 5 বছর। প্রকল্প থেকে পরবর্তী 5 বছরে যথাক্রমে কত টাকা নিট আন্তঃপ্রবাহ হচ্ছে 12,000, 14,000, 18,000, 26, 34,000 টাকা করে নিট মুনাফার প্রাক্কলন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রকল্পটির সর্বোচ্চ পেব্যাক সময় 3 বছর নির্ধারণ করেছেন। এখানে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এর স্ট্যান্ডার্ডের বাইরে যাওয়া যাবে না কোনোভাবে। আচ্ছা তাহলে এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কর্তৃপক্ষের বর্ণিত প্রকল্পটির গড় মুনাফা নির্ণয় করবেন এবং পেব্যাক সময় ভিত্তিতে মিস্টার শাহিনের
বিনিয়োগের সিদ্ধান্তের সুপারিশ করবে। এরকম আপনাদের প্রশ্ন আসবে। এখন যেটা আমরা করব, প্রকল্পের গড় মুনাফা নির্ণয় করা মিলাই নেব। আপনারা আপাতত সময় নেই, আপনারা তো রেসপন্স করেন না, কি আর করব। আচ্ছা, তাহলে আমরা বের করি। প্রথমে গড় মুনাফা হার নির্ণয় করার জন্য কি আমরা লিখব গড় নিট মুনাফা। অর্থাৎ প্রতি বছরে যে মুনাফাটা হয়েছে নিট মুনাফা, সেটাকে আমরা যোগ করব এবং আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। তাহলে 12,000, 14,000, 18,000, 26,000 এবং 34,000, টোটাল হয়েছে কত? 1,04,000 টাকা হয়েছে নিট আন্তঃপ্রবাহ। দেখেন এখানে কিন্তু প্রথমে আপনারা দেখছেন যে এটা বিনিয়োগের অযোগ্য, কারণ হচ্ছে আমরা বিনিয়োগ করেছি 1,20,000 টাকা, কিন্তু এখানে আসছে কত? 1,04,000 টাকা আসছে। এবার পরে দেখেন গড় বিনিয়োগ যেটা, সেটা হচ্ছে সূত্র অনুযায়ী প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য ডিভাইড বাই 2 বা 2। তাহলে এখানে আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1,20,000 টাকা, আমাদের ভগ্নাংশের মূল্য অঙ্কের মধ্যে উল্লেখ নাই, সেহেতু আমরা 0 লিখবো। তাহলে আমাদের গড় বিনিয়োগ হচ্ছে 60,000 টাকা। এরপরে আমরা সূত্র ব্যবহার করব। সূত্রতে কি আছে? আমরা জানি কি আছে, গড় মুনাফা সূত্র হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ। তাহলে এখানে গড় নিট মুনাফা বের হয়েছে 20,800 টাকা, সেটাকে আমরা 60,000 দিয়ে ভাগ দিই, তাহলে কত আসছে? 34.68। তাহলে এটা হচ্ছে গড় মুনাফার হার। তাহলে আমরা এটা গড় মুনাফার হার নির্ণয় করছি। এখন আসি দ্বিতীয় পয়েন্ট, আমাদের যে পেব্যাক সময়টা আছে। আচ্ছা, এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? কারো যদি সমস্যা থাকে বলেন। কোনো সমস্যা নেই, হ্যাঁ প্ল্যান করো। কার কোনো প্রশ্ন আছে? নাই। ওকে, যেহেতু প্রশ্ন করতেছেন না, আমি তার পরবর্তী পার্টে চলে যাই। সেটা হচ্ছে আমাদের এখন আমরা পেব্যাক সময় নির্ণয় করব। এই পেব্যাক সময় নির্ণয় করার জন্য আমাদেরকে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। নগদ আন্তঃপ্রবাহ করার আগে আমাদেরকে অবশ্যই সম্পর্কে জানতে হবে। তাহলে আন্তঃপ্রবাহের সাথে অবশ্যই একটা যোগসূত্র আছে। আপনারা চাইলে এটাকে অঙ্কের সাথে দেখাতে পারেন অথবা পাশে গণনা কার্য হিসাবে উপস্থাপন করতে পারেন। তাহলে আমরা সূত্র লিখবো। বার্ষিক অবচয় সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল। তাহলে আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল 1,20,000 টাকা, আর সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য না দেওয়ার কারণে আমরা 0 লিখবো। তাহলে আমাদের প্রতি বছর বাৎসরিক অবচয় হচ্ছে 24,000 টাকা। তাহলে এখন এই অ্যামাউন্টটা আমরা মনে রাখবো। এরপর আমরা একটা ছক করব। ছকটা হচ্ছে এরকম, যতগুলো বছর থাকবে তার চেয়ে একটা বছর বেশি নেব, মানে ভর করব বিবরণের জন্য। তাহলে আমরা লিখবো হচ্ছে এভাবে লিখবো। আমাদের নিট মুনাফা প্রশ্ন দেওয়া আছে, আপনারা বানানটা ঠিক করে নিবেন, হয়তো টাইপ করতে কি কোনো প্রবলেম হয়ে গেছে, খেয়াল করিনি, দুঃখিত। আর নিট মুনাফা একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্রতি বছরে হচ্ছে প্রথম বছরে 12,000 টাকা ছিল, দ্বিতীয় বছরে 24,000 টাকা, তৃতীয় বছরে 18,000 টাকা, চতুর্থ বছরে 26,000 টাকা এবং পঞ্চম বছরে 34,000 টাকা। এটা প্রশ্নে উল্লেখ করা ছিল। আমরা অবশ্যই পেয়েছি 24,000 টাকা করে। তাহলে আমরা লিখবো প্রতি বছর একই হারে। আমরা ধরে নিলাম এটা সরলরৈখিক পদ্ধতি অনুযায়ী অবশ্যই নির্ধারিত হয়, আমরা ধরে রাখলাম, যেহেতু এখানে আপনাদের আর কোনো পদ্ধতির কথা বলা নাই। ক্রমসমান যে পদ্ধতি আপনারা ইন্টারে গেলে পাবেন, এর আগে পাবেন না। তাহলে হচ্ছে আমরা এখানে সরলরৈখিক পদ্ধতিতে আপনারা করবেন। তাহলে এখানে হচ্ছে কত, প্রথম বছরে পেব্যাক হচ্ছে কত, আন্তঃপ্রবাহ হচ্ছে কত 36,000 টাকা, দ্বিতীয় বছরে হচ্ছে 38,000। এভাবে আমরা বাকিগুলো ক্যালকুলেটিং করব। এরপরে প্রতি কাজ হচ্ছে কি, আমরা যেটা করব ক্রমযোজিত করব। তাহলে ক্রমযোজিত হচ্ছে কি, আমরা যতগুলো বছর থাকবে তার থেকে একটা বছর বেশি নেব, 0 দেব। তারপর হচ্ছে প্রথম বছরে আমি বিনিয়োগ করেছি 1,20,000 টাকা, তাহলে সেই টাকাটা পুরোটা আমার কাছ থেকে চলে গেছে, মাইনাস দিয়ে দেখাবো। তাহলে আমাকেও তুলতে হবে 1,20,000 টাকা। এরপরে প্রথম বছরে আমার কাছে টাকা এসেছে কত, 36,000 টাকা। তাহলে আমরা এটা লিখলাম। তাহলে মাইনাস করলে আরো 84,000 টাকা আমাকে তুলতে হবে। এভাবে বাকিগুলো লিখবো। 38,000 টাকা, তাহলে 84,000 টাকা থেকে 38,000 বিয়োগ করলে আমাকে আরো তুলতে হবে 46,000 টাকা। তৃতীয় বছরে 42,000 টাকা উপার্জিত হয়েছে, আন্তঃপ্রবাহ হয়েছে। তাহলে 46,000 টাকা থেকে 42,000 টাকা বাদ দিলে আরো 4,000 টাকা আমাকে তুলতে হবে।
তাহলে এই প্রকল্পে দেখা যাচ্ছে যে 3 বছর পার হয়ে তারপর চতুর্থ বছরে এসে লাভ হয়। হ্যাঁ, এখন যেটা করতে হবে আমাকে পেব্যাক সময় নির্ণয় করতে হবে। তাহলে লস ছিল তৃতীয় বছর পর্যন্ত লস ছিল, মানে তৃতীয় বছর, তারপর প্লাস চিহ্ন দিয়ে তৃতীয় বছরের লস ছিল, তো আপনি মাইনাস দিবেন না। আপনাকে যখন লিখবে তখন অবশ্যই ধনাত্মক হারে লিখবেন 4,000 টাকা, এবং চতুর্থ বছরে লাভ হয়েছে 50,000 টাকা নিচে দেবেন। তাহলে 4,000 টাকা উপরে ছিল উপরে দিবেন, 50,000 টাকা নিচে ছিল নিচে দিবেন। তাহলে ভাগ করার 4,000 কে 50 দিয়ে ভাগ করার পরে হচ্ছে 0.08। তাহলে আমরা এটা লিখবো, অর্থাৎ 3 বছর 8, মানে 3 পয়েন্ট, মানে 1 মাসের মতো সময় লাগবে। আর 3.08 আসবে, মানে 3.08 এরকম লাগবে। তাহলে এখন আমরা যেটা দেখবো, মানে মূল্যায়ন করা, আমাদেরকে যেটা বলা হয়েছে বিনিয়োগটা করা যুক্তিযুক্ত হবে কিনা, আমরা আমাদের মূল্যায়ন করব। উদ্দীপকের প্রকল্পটির পেব্যাক সময় হচ্ছে 3.08 বছর, যা কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত। সর্বোচ্চ পেব্যাক সময় হচ্ছে তো 3 বছরের বেশি। তাহলে এই প্রকল্পটি কি হচ্ছে, বিনিয়োগ করা উচিত হবে না বলে আমি মনে করি বা সুপারিশ প্রদান করছি। এভাবে আপনারা দেবেন। এখন আপনাদের বাড়ির কাজ দিই, যেহেতু আপনারা রেসপন্স করেন না আর বাড়ির কাজগুলো জমা দেওয়া মনে করেন না। যারা শিখতে চান তারা অবশ্যই বাড়ির কাজ করবেন, যেহেতু স্কুল বন্ধ কিছু করতে পারছি না এখানে বসে। তো আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, জনাব তৌহিদের বিনিয়োগকৃত টাকা হচ্ছে 3 বছরের মধ্যে তুলে আনার আশা করেছেন, 3 বছর। এই প্রকল্পে 15 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। তাহলে এখানে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে 15 লক্ষ টাকা। এক্ষেত্রে প্রাক্কলিত বিক্রয় ধরা হয়েছে, বিক্রয় বলছে, নিট মুনাফা বলে না, আপনাকে বের করতে হবে। বিক্রি হচ্ছে 8 লক্ষ টাকা, 12 লক্ষ, 16 লক্ষ টাকা। স্থায়ী সম্পত্তির ব্যয় হচ্ছে 1 লক্ষ টাকা বলে দিছে। চলতি ব্যয় হচ্ছে 30%, কর হচ্ছে 30%। এরপরে হচ্ছে আপনাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আরেকটা প্রকল্প, সেটা হচ্ছে জনাব কিশোরের 6 বছরের জন্য 7 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। আরেকটা আপনাদের বাড়ির কাজ, এই জন্য হচ্ছে শান্তা এবং সম্পা নামে 2টা প্রকল্প নির্ণয় করেছে। এক্ষেত্রে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ আপনাকে বের করে দিচ্ছে, একবার ইজি এই অঙ্কটা। সেটা হচ্ছে অঙ্ক ফিগার গুলো দেওয়া আছে 6 বছরের, আপনারা দেখে নিন। আশা করি আপনারা স্ক্রিনশট দিয়েছেন, আর না দিলে সমস্যা নাই। ফেসবুক অথবা ইউটিউব থেকে আপনারা পরবর্তী দেখে নেবেন যারা শিখতে চান। আর যারা শিখতে চান না তাদের তো বলাই বাহুল্য, আপনাদেরকে দেখে বুঝতে পারছি। আপনাদেরকে অভিভাবক ক্লাস করার জন্য দিচ্ছে, আপনারা মিউট করে ক্যামেরা বন্ধ করে দিচ্ছেন, কি বুঝাচ্ছেন আল্লাহ জানে। ন্যূনতম ম্যানার জানা উচিত। শিক্ষার জন্য আগে একজন স্টুডেন্টের বৈশিষ্ট্য কি সেটা জানতে হবে। যে লোক প্রশ্ন করে না সে কখনো স্টুডেন্ট হতে পারে না, এটা মাথায় রাখবে। যে শিখতে চায় তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে। এখন ওই উপরের কাজটা হচ্ছে কি, প্রথম যেটা করতে হবে, জনাব তৌহিদের প্রকল্পটির গড় মুনাফা নির্ণয় করবেন, এবং পেব্যাক সময়ের ভিত্তিতে তৌহিদের প্রকল্পের গ্রহণ করা উচিত হবে কিনা, কারণ 3 বছর বলা আছে। তাহলে আপনাকে গড় মুনাফা করতে হবে, পেব্যাক করতে হবে। আর 3 বছরের বেশি হলে প্রকল্পটা বাদ দিতে হবে। এবার দ্বিতীয় উদ্দীপক থেকে হচ্ছে শান্তা প্রকল্পের পেব্যাক নির্ণয় করবেন। আমি যদি উত্তরটা দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে, 3.47 বছর হবে। আর বলছে কিশোর বিনিয়োগকৃত জন্য কোন প্রকল্পটা গ্রহণ করবে। তাহলে শান্তার সাথে চম্পাটা বের করবেন, পরে হচ্ছে যে প্রকল্পটা গ্রহণযোগ্য সেটা বলে দিবেন। আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি, আপনারা উত্তরটা মিলাই নেবেন। কষ্ট করে আসছেন, এটাই অনেক কিছু। অনেকে তো ক্লাসে করে না, কি আর বলবো।
নেহা রুল কত? নেহা নেহা তোমার রুল কত? স্যার 10। আপনি 2 লিখে রাখছেন স্যার। আগে 2টা আগে লিখবেন, পরে রুল লিখবেন, ঠিক আছে? রুল লিখবেন, আবার সেকশন লিখবেন। ওকে, কার কোনো প্রশ্ন আছে বলেন দেখি। কার কোনো প্রশ্ন থাকলে বলেন। যেহেতু অত্যধিক গরম পড়েছে, আপনারা বাসায় পানি খাবেন প্রচুর পরিমাণে, না হলে কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবেন, জন্ডিস হয়ে যেতে পারে। জন্ডিস থেকে প্যারাটাইফয়েড মানে টাইফয়েডের দিকে চলে যাবেন। সুতরাং দরকার নেই, আপনারা বেশি করে পানি খাবেন, বাসায় প্রচুর পরিমাণে পানি খাবেন, যতটুকু খাওয়া সম্ভব। যেহেতু অত্যধিক গরম পড়েছে, পরিবেশের সাথে অভিযোজন করতে হবে। এই অভিযোজন করার জন্য আপনাদেরকে যে কোনো পদ্ধতি, স্বাস্থ্যকর পদ্ধতি অবলম্বন করতে হবে, এবং হচ্ছে সবুজ শাকসবজি খাবেন এবং মৌসুমী ফল খাবেন। সেটাকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ সুস্থ থাকলেই জীবিত মানুষের জন্য পড়াশোনা, ঠিক আছে? আর আপনাদের আগামীকালকে আপনাদের মিটিং, মানে আমাদের মিটিং আছে। সেই মিটিং অনুযায়ী আপনাদের ফি টেস্টের প্রশ্ন রেডি করতে হবে। তো বাসায় পড়াশোনা করেন। যদি কোনো বিষয় পড়তে গিয়ে সমস্যা হয়, তাহলে বিষয়ভিত্তিক স্যারের সাথে যোগাযোগ করেন। আর যদি যোগাযোগ করতে সমস্যা হয়, তাহলে ক্লাস টিচার হিসাবে আপনারা আমাকে জানাবেন। আমি ওই স্যারের সাথে আপনাদের কন্টাক্ট করে দেব। আর কোনো প্রবলেম হলে আমাকে ইমেইলে জানাবেন অথবা কল করবেন, কোনো সমস্যা নাই। তবে রাত্রে 10টার মধ্যে কল করবেন। রাত্রে 10টা ওভার হয়ে গেলে কল করবেন। কার কোনো প্রশ্ন আছে বলেন দেখি। আমি কিন্তু আপনাদের কাছে একটা প্রস্তাব দিয়েছি, সেটা হচ্ছে আজকের পেব্যাকের সাথে ফিনান্সের ক্লাস কিন্তু শেষ। এর পরবর্তীতে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত বা স্কুল নোটিশ দেওয়ার আগ পর্যন্ত আপনাদের ক্লাস চলবে। সেই ক্লাস চলাকালীন সময়ে আমি চাচ্ছি হিসাব বিজ্ঞানের দশমতা নিয়ে আলোচনা করতে। এখন আপনারা সবাই গ্রুপে সিদ্ধান্ত দেন, দিয়ে আমাকে জানাবেন। এর পরবর্তীতে পরশুদিন, কালকে কিন্তু আপনাদের ক্লাস নাই, কোনো স্যারই ক্লাস নেবেন না আপনাদের। পরশুদিন আপনাদের সাথে আবার আমার ক্লাস আছে। সেই ক্লাসে আমি কি করব সেটা আমাকে কালকে রাত্রে 10টার মধ্যে জানাবেন, ঠিক আছে? স্যার 26 তারিখে তো বন্ধ। বন্ধ আমি এখন নোটিশ পাই নাই স্যার, ঠিক আছে? নোটিশ পাইলে অবশ্যই বলতাম। অবশ্যই আপনি যেহেতু বলেছেন আমি দেখব। স্যার ক্যালেন্ডারে তো বন্ধ দেওয়া। কিসের উপলক্ষে বন্ধ দেওয়া স্যার? স্যার সেটা জানি না, কিন্তু দেখছি 26 তারিখ বন্ধ। আচ্ছা ঠিক আছে, নোটিশ পাইলে আমি এই মুহূর্তে দিয়ে দেবো, সমস্যা নাই। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন বেশি বেশি। স্কুল বন্ধ থাকুক, কিন্তু আপনি শিখে রাখেন, আপনি ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন, ঠিক আছে? ফাঁকিবাজ অনেক আছে, কিন্তু আপনারা ওই তালিকায় যাবেন না, কারণ আপনারা শিক্ষা অর্জন করার জন্য আসছেন, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছে, ঠিক আছে? এত সুযোগ সুবিধা আমাদের সময় ছিল না, কাজে লাগান। কোন প্রশ্ন আছে কারো? কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে না তাহলে স্যার। ওকে, না থাকলে ক্লাস না স্যার। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।